তোমাতেই আসক্ত পর্ব ৩২। এই ভর সন্ধ্যাবেলায় গোসল করতে হয়েছে আদ্রিতাকে। এমনিতেই সকাল থেকে মাথা ঝিমঝিম করছে, ঠান্ডা লাগবে লাগবে ভাব। এখন এই অবেলায় গোসল করার ফলে নাক চুলকাচ্ছে, এবার ঠান্ডা লেগে যাবে। অথচ জানাবকে দেখো, আদ্রিতার এত বড় ক্ষতি করেও নিশ্চিন্তে ল্যাপটপ ঘাঁটছে। অফিসে যাওয়া তো চাঙ্গে উঠেছে, সারাদিন কাউচে বসে থাকবে, ল্যাপটপ ঘাঁটবে, কানে হেডফোন গুঁজে কী জানি শুনবে, আর আদ্রিতাকে জ্বালাবে। এটাই তো ওনার রুটিন হয়ে গেছে। টাওয়েল দ্বারা চুল মুছতে মুছতে কক্ষ থেকে বের হতে নেয় আদ্রিতা। আবরার বলে ওঠে, পাখি কাম হেয়ার। পা জোড়া থামে আদ্রিতার, দুই হাত কোমরে রেখে ভ্রু কুঁচকে তাকায় আবরারের মুখপানে, ঠোঁট বেঁকিয়ে বলে, আপনি একজন খারাপ মানুষ। আপনার কথা শোনা তো দূর, আশেপাশে আসাও উচিত নয় আমার। বলে বড় বড় পা ফেলে চলে যায়। আবরার দুই ভুরু আড়াআড়িভাবে কুঁচকে কিছু মুহূর্তে তাকিয়ে থাকে আদ্রিতার যাওয়ার পানে। এরপর বিড়বিড় করে বলে, ইজিয়েট। ম্যাম, আমান স্যারকে রিজেক্ট করে আপনি ভুল করেছেন। রিভেঞ্জ নিতে হয় কাছাকাছি থেকে, শত্রুর আশেপাশে থাকলে তবেই তো তার ক্ষতি করা যায়, তাই না? আপনার উচিত ছিল আমান স্যারকে বিয়ে করে ওই বাড়িতে পার্মানেন্টলি ঢুকে যাওয়া, তারপর সুযোগ বুঝে রিভেঞ্জ নিয়ে নেওয়া। ইশারার বলা কথাগুলো মন দিয়ে শোনে তিশা এবং বুঝতে পারে মেয়েটা মিথ্যা বলেনি। গার্লফ্রেন্ডের জন্য বন্ধুকে ছাড়বে না আমান, তবে বইয়ের জন্য ছাড়তে বাধ্য। সংসার সুখে রাখার জন্য মানুষ বাবা মাকে ছেড়ে দেয়, আর আমান সামান্য বন্ধুকে ছাড়তে পারবে না? অবভিয়াসলি পারবে। ঠোঁট বাঁকিয়ে হাসে তিশা। ইশারার উদ্দেশ্যে বলে, তুমি বলছো আমি আমানকে বিয়ে প্রপোজাল দেব, সরি বলবো সব কিছুর জন্য? অবশ্যই, পসিবল হলে আজকেই বিয়ে করে ফেলুন। আচ্ছা। বলেই নিজের ফোনের ডায়াল কল লিস্ট ঘেঁটে আমানের নাম্বার বের করে এবং তখনই কল দেয়। আমান নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আপসেট হয়ে পড়েছে। রাস্তার পাশে হাঁটু গেড়ে বসে ঘাস চিবোচ্ছে। সিয়াম একবার আমানকে দেখছে তো আরেকবার ইশারার কথা শুনছে মন দিয়ে। শত হোক বউটা তার, চিন্তাও শুধু তারই। আহাদ বলে ওঠে, আমান ভাই তুই চিন্তা করিস না, পাখি ছাড়াও মানুষ বাঁচে। আমরা বরং ২-৩টা বাচ্চা দত্তক এনে দেব তোকে, তাদের দিয়ে না হয় বাকি জীবনটা কাটিয়ে দিস। কটমট নয়নে আহাদের মুখপানে তাকায় আমান। ইচ্ছে তো করছে পায়ের জুতোটা খুলে আহাদের মুখপানে ফিকে দিতে, কিন্তু খালি পায়ে বাসায় যাবে কি করে, তাই জুতো ফেঁকে দিল না। সিয়াম বলে, ইভান তুই আর একটা পা মেরে ২ ঘন্টার জন্য আহাদকে অজ্ঞান করে দে। হালা বেশি কথা বলে। সঙ্গে সঙ্গে আহাদ ২ হাতে নাক চেপে ধরে, কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে, ভাই আমি আর জীবনেও কথা বলবো না, তবু এই অবিচারটা করিস না আমার সাথে। তখনই আমানের কল বেজে ওঠে। চারজনে হকচকিয়ে ওঠে, একে অপরের ওপরে পড়ে যায়। সবার নিচে পড়ে সিয়াম। ভালোই ব্যথা পেয়েছে কোমরে। দামড়া দামড়া ছেলেদের ভর কি আরও একা নিতে পারে? চিৎকার করে ওঠে ছেলেটা। সবাই একে একে সিয়ামের ওপর থেকে সরে। আমান পকেট থেকে ফোন বের করতে স্ক্রিনে ডাইনি লেখা ভেসে ওঠে, মানে তিশা কল করছে। এই ভাই, ডাইনি কল করছে, ধরবো নাকি? সিয়াম বলে। উত্তেজনা কাকে বলে যদি জানতে চাও, আমান নামক জাতশালার মুখপানে চাও। দিল আমার কোমর ভেঙে, জওরা মানির ঠেলায়, বাঁদরের মতো বন্ধু পেয়েছিলাম উত্তরবঙ্গের মেলায়। সিয়ামের এত সুন্দর কবিতা শুনে আজকে কেউ বাহবা দেয় না। সকলের নজর আমানের ফোনের দিকে। ইতিমধ্যে আহাদ অতিরিক্ত মাতব্বরি করে কলখানা রিসিভ করে ফেলেছে এবং লম্বা সালাম দিয়ে বলে ওঠে, আসসালামু আলাইকুম টিশামণি, ভালো আছো নাকি? টিশা বিরক্ত হলো বোধহয়, ক্ষিপ্ত স্বরে বলে, আমানকে কল দিন। ইভান বলে, আমান তো ওয়াশরুমে গেছে, কি দরকার আমাকে বলতে পারো, আমি ভালো ছেলে।
এক অক্ষরও বাড়িয়ে বলবো না। যতটুকু বলতে বলবা আমি ততটুকুই বলবো। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে একবার বলেছিলেন তার মনের কথা আজ অবধি কাউকে বলিনি। কথাগুলো পেটের মধ্যে থাকতে থাকতে বাচ্চা পয়দা করে ফেলেছে। তাও বলছি না। রিশা বলে, ওয়াশরুমে কি করতে গেছে? সিয়াম বলে ওঠে, আমরা তো সাধারণত মুতু বা পটি করতেই যাই। এখন আমান কি করতে গেছে তা তো বলতে পারি না। তুমি বললে ওয়াশরুমের জানলা দিয়ে উকি দিয়ে দেখতে পারি হালা কি করছে। ওসবের দরকার নেই, আমি আমানকে বিয়ে করতে চাই, আজকে এবং এক্ষুনি। ইভান বলে, কোনো ব্যাপার না, তুমি আমাদের বাসায় চলে এসো, আমরা বিয়ের ব্যবস্থা করছি। আর হ্যাঁ, আমানকে সারপ্রাইজ দেব, তুমি চলে এসো বলে কলখানা কেটে দেয়। এরপর চার বন্ধু হাত মেলায়। এবারই তো হবে আসল মজা। সুইজারল্যান্ডের কাজী পাওয়া খুবই কষ্টকর, তবুও অনেক খুঁজে একটা হুজুর টাইপের লোক ধরে নিয়ে এসেছে সিয়াম, ইভান এবং আহাদ। আপাতত ড্রয়িং রুমে বসে আছে সবাই। টিশাকে সাজাচ্ছে আদ্রিতা এবং ইশারা। আমানের সাজুগুজুর প্রয়োজন নেই, সে যে শার্টখানা পরেছিল সেই শার্ট পরেই বসে আছে আবরারের পাশে। হাত পা রীতিমতো কাঁপছে তার। এই তো গতকাল ফেসবুকে নিউজ ঘাঁটতে ঘাঁটতে একখানা নিউজ সামনে পড়ে। জুনিয়র সাকিব নামক এক বিখ্যাত টিকটকারের গোপন অঙ্গ কেটে দিয়েছে তার বউ। ছেলেটা হাসপাতালের বেডে শুয়ে কাঁদছে। একটা দুষ্টু সাংবাদিকের ক্যামেরায় কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় কাটা স্থান। আমান সেটা জুম করে দেখেছে। সুইজারল্যান্ডে তেমন ঘটনা ঘটেনি এখনও। এবার আমানের সাথে যদি এরকম হয় তাহলে সব সাংবাদিক নিউজ চ্যানেলে তার পেছনে লেগে যাবে। বাই এনি চান্স যদি জুনিয়র সাকিবের মতো কোনো এক সাংবাদিকের ক্যামেরায় তারও গোপনাঙ্গের ফুটেজ বন্দি হয়ে যায়, ইয়া আল্লাহ, কি হবে তখন? ভাবতে চিৎকার করে ওঠে আমান। আবরারের পা জোড়া জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলে, আব্বা, আমি বিয়ে করব না, মাফ করে দাও আমায়। আবরার দাঁতে দাঁত চেপে বলে, সিন ক্রিয়েট করবি না আমান, পা ছেড়ে জায়গায় গিয়ে বস। আব্বা, তুমি বুঝতে পারছো না, ওই ডাইনি আমার ভবিষ্যৎ কেটে দেবে। যেভাবে ওর বাপের। বিরক্ত হয় আবরার। কিছু বলবে তার আগেই সিয়াম বলে ওঠে, যার নাই মাথা তার নাই কোনো চিন্তা। অকেজো মেশিন ফেলে দিতে হয়, সেটা হারানোর কেন এত ভয়? বন্ধু, তুই রিল্যাক্স থাক, আমি আছি পাশে, কুদরতি তেল দিয়ে মালিক। বাকিটা শেষ করার আগে আবরার কঠিন দৃষ্টিতে তাকায় সিয়ামের মুখপানে। ব্যাস, তার কবিতা আবৃত্তি সব বন্ধ হয়ে যায়। আদ্রিতা এবং ইশারা টিশাকে নিয়ে চলে আসে। ভালোই ভালোই তাদের বিয়েটা মিটে যায়। হুজুরকে অনেকগুলো টাকা দিয়ে বিদায় করে আবরার। এখন সবাই মিলে বসে গল্প করছে। হঠাৎ করে ইশারা বলে ওঠে, আদ্রিতা, তোমার গলায় কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? সকলের দৃষ্টি পড়ে আদ্রিতার দিকে। সিয়াম মাথা এগিয়ে ভালো করে দেখতে যায়। আহাদ বলে, হালা মা হয় আমাদের। তো মা ব্যথা পেলে দেখব না? লজ্জায় পড়ে যায় আদ্রিতা। কোনো রকমে উঠে দৌড়ে নিজের কক্ষে চলে যায়। ইভান বলে, বুঝলাম না, মা লজ্জা পেল কেন? আমান বলে, বুঝলাম না ভাই, লজ্জার কি আছে? আবরার আহিলকে কোলে নিয়ে যেতে যেতে বলে, তোদের সবার জন্য ফিডার কিনে আনবো আমি, ইডিয়েটের দল। বাসর ঘরে ঢুকতে ভয় পাচ্ছে আমান। আহারে, আজকেই বোধহয় তার জীবনের শেষ দিন। সিয়াম কিছু একটা আমানের হাতে দেয়, তারপর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, কাশফুল, ভালোবাসার নরম ছোঁয়ার জীবন হোক সুখময়। অল দ্য বেস্ট ভাই। আমান শুকনো ঢোক গিলে বলে, সকালে যদি সব ঠিকঠাক থাকে আমি দুধ দিয়ে গোসল করব ভাই, দোয়া করিস আমার জন্য। আহাত ধাক্কা মেরে কক্ষে ঢুকিয়ে দেয় আমানকে এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। শালা অতিরিক্ত কথা বলে। রাত 12টা বাজে। আবরার এখনও বাসায় ফেরেনি। সেই যে সন্ধ্যার দিকে আহিরকে নিয়ে বেরিয়েছে। অহনা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুম নেই আদ্রিতার চোখে। মানুষটা কোথায় গেল? ড্রয়িং রুমে সোফার গালে হাত দিয়ে বসে আছে। ইতিমধ্যেই কয়েকবার কলও করে ফেলেছে, কিন্তু সেই কল রিসিভ করছে না
আবরার। এটাই আদ্রিতার চিন্তাকে আরও বাড়িয়ে দিচ্ছে। 12:40-এর দিকে কলিং বেল বেজে ওঠে। আদ্রিতা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দেখতে পায় জানাব এসেছে। বাচ্চাটা কোলের মধ্যেই ঘুমিয়ে আছে। সে এক হাতে বাচ্চাটাকে আগলে রেখেছে এবং অপর হাতে একটা গিফট বক্স। সেটা আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, পাখি, দিস ইজ ফর ইউ। আদ্রিতা সেটা হাতে নিয়ে বলে, কি আছে এতে? নিজেই দেখে নাও। আল্লাহর নামে ঢুকলো আমান, শেষ করিবে আজ রোম্যান্সের কামান। আমি সিয়াম হতভাগা, তাই কপালে জুটল আমানের বাসর দেখা। সিয়ামের কবিতা শুনে আবরার নিজের কক্ষে যেতে যেতে বলে, জানলা দিয়ে উকি দিতে পারিস, আই থিঙ্ক কিছু দেখতে পাবি। সিয়াম যেন আশার আলো খুঁজে পেল। জুতো খুলে আহাদ এবং ইভানের কক্ষের দিকে দৌড় দেয়, কিন্তু সেখানে গিয়ে ওদের খুঁজে পায় না। কোথায় গেছে হাঁদারাম দুটো আল্লাহ জানে। তাতে সিয়ামের কি, ওদের ছাড়াই ও আমানের বাসর দেখবে। এটা এটা ভেবেই সিয়াম এগোতে থাকে। সামনে পড়ে ইশারা, কপাল কুঁচকে বলে, কোথায় যাচ্ছ? পরে বলবো, আগে সামনে থেকে সরো। সব কিছু শেষ হয়ে গেলে ওখানে গিয়ে বলেই ইশারাকে সরিয়ে দৌড়ে চলে যায় সিয়াম। সেখানে গিয়ে সারপ্রাইজ হয়ে যায়, কেননা আহাদ এবং ইভান আগে থেকেই সেখানে উপস্থিত। তাদের হাত বেঁধে রাখা হয়েছে জানলার গ্রিলের সাথে। সিয়াম কপাল কুঁচকে বলে, ওহে শালার দল, আমায় না বলিয়া কেন এসেছো ভাই? আমি সিয়াম রাগ করেছি তাই। বন্ধুত্বকে দিয়ে বিসর্জন, আমি চলে যাব বৃন্দাবন। কেউ পারবে না ফেরাতে আমায়, আটকাতে কোনো মতে। আমি জানি ভাই, আমি চলে গেলে তোদের কি এসে যায় তাতে। ইভান বিরক্তি স্বরে বলে, হালা চুপ কর, আমান বেঁধে রেখেছে আমাদের। বলেছে যদি তিশা আক্রমণ করে তাহলে চিল্লাচিল্লি করে মানুষ জোড়া করতে। তা না হয় বুঝলাম, কিন্তু আমায় কেন বলল না? তোদের থেকে আমার গলার আওয়াজ বেশি। আহাদ বলে, আমান তোকে বিশ্বাস করে না, তুই নাকি পাখি কাটার পর চিৎকার দিবি। দুঃখ পেল শিয়াম, ভীষণ কষ্ট পেয়েছে। নাড়িভুড়িখানা তত্তর করে কাঁপছে। যেখানে বিশ্বাস নেই সেখানে বন্ধুত্ব মূল্যহীন। এর একটা বিহিত করেই ছাড়বে সিয়াম। বিচার দেবে আবরারের কাছে। খালি সকাল হওয়ার অপেক্ষা। আপাতত মনের দুঃখ মনে চেপে জানলা দিয়ে উকি দেয় সিয়াম। দেখতে পায় তিশা বিছানার মাঝখানে বসে আছে, আর আমান দরজার কাছে দাঁড়িয়ে আছে। বেচারা যে বেশ ভয় পেয়েছে মুখ দেখেই বোঝা যাচ্ছে। ওখানেই দাঁড়িয়ে থাকবে? তিশা আমানের পানে তাকিয়ে বলে ওঠে, শুকনো ঢোক গেলে বেচারা একটু হাসার চেষ্টা করে বলে, না না, আসবো তো তোমার কাছে, তবে কথা দাও কাছে গেলে গোপানাঙ্গে দিকে তাকাবে না। তোমার বাবার কসম, আমি ভালো ছেলে। ওই সিয়াম বুদ্ধি দিয়েছিল তোমার বাপের, ওই মানে কাটার জন্য। সব দোষ সিয়ামের। তুমি চাইলে আমি সিয়ামের সব কেটে দেব। সিয়াম কটমট নয়নে তাকিয়ে থাকে আমানের দিকে। আসলেই বন্ধুত্ব নামে কলঙ্ক আমান। ওই হালার ব্যবস্থা করতেই হবে। হৃদয়ের মধ্যে থেকে ওর নামটা বের করে ফেলতে হবে। তিশা বলে, আমি কিছু মনে রাখিনি। তুমি আমার হাজবেন্ড, তোমার ক্ষতি করবো না। কাছে এসো। বিশ্বাস হলো না আমানের, তবুও গুটি গুটি পায়ে এগিয়ে যায়। একই সাথে ঘুমাবে, রিস্ক একটু না নিলে চলছে না। বিছানার কাছে যেতেই নজরে পড়ে টি টেবিলের ওপর থাকা চাকুর দিকে। সঙ্গে সঙ্গে সেটা হাতে নিয়ে দৌড়ে জানলার কাছে গিয়ে ফেলে দেয়। একেবারে সিয়ামের পায়ের কাছে গিয়ে পড়ে। তিশা হাসে, আমান, তোমার ওইসব কাটবো না আমি। বাংলাদেশে টিপিক্যাল বউ না কি আমি? একটু নর্মাল হও। আমানের বিশ্বাস করতে ইচ্ছা করলো। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে খাটে গিয়ে বসলো। কাপা কাপা হাতে তিশার হাত ধরে বলে, যা হয়েছে ভুলে গিয়ে সুন্দর সংসার সাজাই আমরা, চলো। তিশা আমানের গালে হাত দিয়ে বলে, সংসার করব বলেই তো এসেছি, আপাতত সব বাদ। আজকে আমাদের বাসর, সেটা নিয়ে ভাবো। কাছে এসো। 31 বছরের টগবগে যুবক, আজ অবধি একটা চুমু পর্যন্ত খেতে পারেনি। আহা, আজকে সে অশ্লীল কাজকর্মও করে ফেলবে। ভাবতে ভাবতেই তিশা শুইয়ে দেয় এবং নিজেও
টিশার ওপরে ছোঁয়া হয়। ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে চুমু খেতে যাবে তখনই সিয়াম চেঁচিয়ে ওঠে। লাফাতে লাফাতে বলতে থাকে, আমানের পাখি কাটা গেছে। আবরার দেখে যা, আমান শেষ হয়ে গেছে। আমান লাফিয়ে ওঠে, প্রথমেই চেক করে নেয় সব ঠিকঠাক আছে কিনা। তিশা প্রচণ্ড বিরক্তিতে বিছানা ছেড়ে নামে, জানলার কাছে গিয়ে বলে, পাগল নাকি আপনি? এইভাবে চিৎকার করছেন কেন? প্রাইভেসি বলে কি কিছু নেই? সিয়াম ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, প্রাইভেসি? ও মা, ইংরেজি শব্দ! আমার দাদা নয় মাসি নানির পেটে মামারে রেখে যুদ্ধ করেছে বাংলা ভাষার জন্য। আমি ওই করুণ কাহিনী ভুলিনি, তাই জীবনে ইংরেজি বই ছুঁয়ে দেখিনি। আমার সামনে ইংরেজি বললে ডিরেক্ট আমার নেত্রীকে কল করব, জেলে ঢুকাইয়া দিবে। কথাবার্তা সাবধানে বলবেন। তিশা ঠাস করে জানলা বন্ধ করে দেয়। আমনের পানে তাকিয়ে বলে, তোমার বন্ধুরা এক একটা বাঁদর। বাইরে থেকে গানের সুর ভেসে আসে, তুমি দিও না গো আমান ভাইয়ের পাখি কাটিয়া, পাখির অভাবে ভাই আমার যাবে মরিয়া। আমান শুকনো ঢোক গিলে বিড় করে বলে, হালা খাপ প্রো ম্যাক্স হয়ে গেছে। বাবা মায়ের সঙ্গে বড়বেলার কোনো ছবি নেই আদ্রিতার। মাঝে মধ্যে বড্ড আফসোস হতো, ভাবতো, ইস, বাবা মাকে আবার একসঙ্গে পেলে অনেকগুলো পিকচার তুলে রাখতাম। আদ্রিতার সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল আজকে। এআই এর সাহায্যে আদ্রিতা তার বাবা এবং মায়ের সঙ্গে বড়বেলার ফটো বানিয়েছে আবরার। বিশাল একটা ফটো ফ্রেমে পিকচারখানা বাঁধাই করে এনেছে। তাছাড়া বাবা মায়ের সঙ্গে কাটানো ছোটবেলার মুহূর্তগুলো সুন্দর করে এডিটিং করে সাজানো হয়েছে। এইসব দেখে ইমোশনাল হয়ে ওঠে আদ্রিতা। মায়ের কথা বড্ড মনে পড়ছে, চোখের পানি বাঁধছে না, তাই হু হু করে কেঁদে ওঠে সে। আবরারের এটা সহ্য হলো না। সে বড় বড় পা ফেলে দরজা বন্ধ করে দিয়ে আদ্রিতার কাছে আসে। ক্রন্দনরত আদ্রিতাকে বুকে জড়িয়ে খাটের ওপর বসে পড়ে। ভরসার বুক পেয়ে মেয়েটা কান্নার স্বর বেড়ে যায়। মনের মধ্যে চাপা কান্নাগুলো উগড়ে দিতে থাকে। আবরার নিজের হাতখানা ঢুকিয়ে দেয় আদ্রিতার কাপড়ের ফাঁকে। স্পর্শগত জায়গায় চাপ প্রয়োগ করতে আদ্রিতার কান্না থেমে যায়। সে ভেজা নয়ন মেলে আবরারের চোখের দিকে তাকায়। বেহায়া লোকটা বাঁকা হেসে বলে ওঠে, কাঁদলে তোমায় সেক্সি দেখায়। আই কান কন্ট্রোল মাইসেলফ। একটু ব্যথা দিই পাখি, তোমার দুঃখ কমে যাবে, আমার শান্তি লাগবে। আদ্রিতা চলে যেতে চায় আবরারের কাছ থেকে, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। বেপরোয়া পাষাণ পুরুষের কবল থেকে মুক্তি মেলে না, বরং নিজেকে সঁপে দিতে হয়। কাঁদবে না পাখি, তুমি কাঁদলে হেরে যাবে আবরার তাসনিন। তোমার চোখে এক এক ফোঁটা পানি হীরার চেয়েও মূল্যবান। আদ্রিতা আবরারের দুই গালে হাত দিয়ে বলে, কান্না পেলে কি করব? আমার কাছে আসবে, উন্মাদনায় কান্নার পিনিক ভুলিয়ে দেব। নভেম্বরের মাঝামাঝি। বাংলাদেশে এখন শীত পড়ে গেছে, কিন্তু সুইজারল্যান্ডের ওয়েদার নাতিশীতোষ্ণ। আতিয়া বেগম কিছুদিনের জন্য আহিল এবং অহনাকে নিয়ে বাংলাদেশ ঘুরতে গেছিল। আদ্রিতাকেও সাথে নিতে চেয়েছিল, তবে আবরার যেতে দেয়নি। ডিরেক্টলি মায়ের সামনে বলেছে, ওকে ছাড়া আমার 2টা সেকেন্ডও থাকতে পারবো না। এটা শুনে অবশ্য সিয়াম একখানা কবিতা বলে ফেলেছে, নির্লজ্জার জন্য নোবেল থাকলে আবরার আব্বা পেত, বইয়ের ফেমে পাগল হয়ে পাগলাগারোতে যেত, মা ছেলে কাউকে মানে না বলে অশ্লীল কথা, এই বেটা বাচ্চা হবে, তার নাম রাখবো অশ্লীলতা। ইভান বলে, হালা তুই আবরারের বড় ছেলে, তোর নামই অশ্লীলতা। ব্যাস, তখন থেকে সিয়ামের নাম অশ্লীলতা হয়ে গেছে। উঠতে বসতে খেতে শুইতে এই নামে ডাকা হয়, এমনকি ইশারাও তাই বলে ডাকে। দুঃখে সিয়ামের ইচ্ছে করে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশ চলে যেতে। বর্তমানে গোটা বিশ্বের সব থেকে সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে পরিচিতি লাভ করেছে আবরার তাসনিন। পোশাকের পাশাপাশি পারফিউম, শ্যাম্পু, সাবানের বিজনেসও শুরু করেছে। বলা বাহুল্য, সব বিজনেসেই দ্বিগুণ পরিমাণ লাভবান হচ্ছে। সুইজারল্যান্ড, সিঙ্গাপুর এবং বাংলাদেশ সহ বিশ্বের সব দেশেই তার কোম্পানির প্রোডাক্টের চাহিদা রয়েছে বেশ।
এই সবের জন্য আবরার আদ্রিতাকে ক্রেডিট দেয়। এই তো কিছুদিন আগে সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী সব বিজনেসম্যানদেরকে নিয়ে একটা পার্টি থ্রো অর্গানাইজ করেছিল। সেখানে আবরারকে স্পিচ দিতে বলা হয়। সে মাইক্রোফোন হাতে নিয়ে মৃদু হেসে বলে ওঠে, আমার এই সাকসেস আমার বইয়ের জন্য। সে ছিল বলে আমি পেরেছি, সে থাকলে না থাকলে কিছুই হতো না। সেখানে উপস্থিত সকলে সহ গোটা বিশ্বের মানুষের কাছে আবরারের এই কথাটা বড্ড বেশি ভালো লাগে। মুহূর্তে গোটা একটা জেনারেশনের কাছে আবরার তাসনিন আইডল হয়ে ওঠে। যেখানে পুরুষ মানুষ স্ত্রীর সাহায্যে সাকসেস পাওয়ার পরেও ক্রেডিট দিতে ইতস্তত বোধ করে, সেখানে আবরার স্ত্রীর থেকে কোনো প্রকার সাহায্য না পেয়েও গোটা ক্রেডিট তাকে দিচ্ছে। আদ্রিতা নিজেও অবাক হয়। সে কি করলো? কোনো দিন বিজনেসের ব্যাপারে কোনো কথা বলেনি, সাহায্য তো দূরের কথা। তিশা আমানের কান ভাঙানোর জন্য বলে, তুমি তো সাথে ছিলে, তোমার কথা তো বলল না, সব ক্রেডিট বইয়ের। আমান হেসে জবাব দেয়, ক্রেডিট দিয়ে কি করব, ও সাথে আছে এটাই তো অনেক। ব্যাস, তিশা আর কোনো কথা বলার সাহস পায় না, চুপচাপ কক্ষে থেকে চলে যায়। তবে এইসব শুনে ফেলে আদ্রিতা। তার মনটা খারাপ হয়ে যায়। সত্যি তো, আবরারকে গোটা ব্যাপারে সাহায্য করেছে 4 বন্ধু, তাদের নামটা তো বলতে পারত। এইভাবে সংসারে ভাঙন ধরবে, আলাদা হয়ে যাবে সবাই। না না, এমনটা হতে পারে না, আদ্রিতা তা হতে দেবে না। আবরার ফিরলে আজকে এই বিষয় নিয়ে কথা বলতেই হবে। গত কয়েকদিন যাবৎ ইশারার শরীর খারাপ, খাবার খেতে পাচ্ছে না, সর্বক্ষণ মাথা ঘোরায়, বেশি বেশি ঘুম পায়, মাছ দেখলেই বমি বমি লাগে। বিষয়টা সিয়াম খেয়াল করেছে, কিন্তু কিছু বলছে না। তো আজকে অফিস থেকে ফিরে কক্ষে যেতেই দেখতে পায় প্রেগনেন্সি কিট হাতে নিয়ে বসে আছে ইশারা, চোখ মুখে খুশির ঝিলিক। সিয়াম কপাল কুঁচকায়, কি হয়েছে, খুশি খুশি কেন? ইশারা দৌড়ে এসে সিয়ামকে জড়িয়ে ধরে আর বলে, আমি প্রেগনেন্ট। সিয়াম কিছু মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, পর মুহূর্তে চিৎকার করে কেঁদে ওঠে। ইশারা ভয় পেয়ে সিয়ামকে ছেড়ে দেয়। এখন সবাই জেনে যাবে আমি অশ্লীল কাম করেছি, সবাই আমাকে খারাপ ভাববে, এই মুখ আমি মানুষকে দেখাবো কি করে? ইয়া আল্লাহ, দড়ি ফেলুন, আমি চাঁদে উঠে যাই, নইলে মাটি ফাঁকা করুন, আমি ঢুকে পড়ি। বিরক্ত ইশারা সিয়ামের চুল টেনে দেয়। হাঁদারাম একটা, তুই যে একটা মেয়ের সঙ্গে এক ঘরে থাকিস, তাতেই মানুষ বুঝে যায় তুই অশ্লীল। আজকে থেকে তুই আর আমার সাথে থাকবি না, আমাদের রুম আলাদা। বলেই ইশারা চলে যায়। সিয়াম কপালে হাত দিয়ে বসে পড়ে। ওহে আমার বধূ, তুমি আমার কদু, হইও না রাগের ঠেলায় লাল, তাহলে পড়বে আমার পিঠে তাল। আমি সিয়াম, সরল মানুষ, ভালোর বন্ধু ভালো, লেবুর রস নিয়ে তুমি করিও না মুখ কালো। ইশারা আবার ফিরে আসে, সিয়ামের গালে হাত দিয়ে বলে, লেবুর রস কি? না মানে যেটা দিয়ে তুমি প্রেগনেন্ট হলে। এখন আমার মান সম্মান খেয়ে তুমি চলে যেও না। থাকবো কিভাবে আমি? হালা, আমি সত্যিই থাকবো না, বেয়াদব পাগল একটা। আদ্রিতার মন খারাপ। ইশারা প্রেগনেন্ট হয়ে গেল, অথচ সে এখনও প্রেগনেন্ট হতে পারল না। প্রতি রাতে আবরার পিল খাইয়ে দেয় তাকে। কিছু বললে বলবে, তুমি এখনও ছোট, আর একটু বড় হও। সে কেন বুঝতে চায় না আদ্রিতা বড় হয়ে গেছে। ইশারা প্রেগনেন্টের কথা শুনে মা কত খুশি হলো। আমান ভাই মিষ্টি কিনে গোটা শহরে বিলালো। ইভান আহাদ ইশারার জন্য গিফট আনলো। অহনা সেখান থেকেই অনলাইনে গিফট কিনে পাঠিয়ে দিল ইশারার কাছে। শুধু আদ্রিতাই গিফট দিতে পারল না, কেননা আবরার ফেরেনি এখনও। সে আসলে তবেই তাকে নিয়ে বেরোবে এবং গিফট কিনবে। অপেক্ষা করতে করতে আবরার বাসায় ফিরল রাত 12টায়, হাতে বড় গিফট বক্স, এবং তার পেছনেও 2টো ছেলে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিতার ড্রয়িং রুমেই ছিল, আবরারকে দেখেই দাঁড়িয়ে পড়ে, বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে গিয়ে বলে, কোথায় ছিলেন, কতবার কল করেছি, ইনরেসপন্সিবল। বাড়ির কথা মনে থাকে?
আবরার গম্ভীর স্বরে বলে, শ্যাট আপ পাখি, বেশি কথা বলো তুমি। অভিমানে পাল্লা ভারী হয় আদ্রিতার, ঠোঁট বাঁকিয়ে কক্ষে চলে যেতে নেয়। পেছন থেকে আবরার বলে ওঠে, ইশারাকে গিফট দিয়ে তারপরে যাও। আমি গিফট কিনিনি, তোর হাজবেন্ড কিনেছে। আদ্রিতা মুখ বাঁকায়, আবরারের হাতের গিফট বক্স নেয় এবং ইশারার কক্ষে দিকে এগোয়। আবরার ছেলে দুটোর হাত থেকে গিফট বক্স নিয়ে তাদের টাকা দিয়ে বিদায় দেয়। তারপর দরজা আটকে সেও এগিয়ে যায় সিয়ামের কক্ষের দিকে। আমান, আহাদ, ইভান তিনজনই সিয়ামের পা ধরে ঝুলে আছে। কিভাবে বউকে প্রেগনেন্ট করলো তার রেসিপি জানতে চাইছে। ইশারা কানে হেডফোন গুঁজে ফোন দেখছে। ওদের কথা শোনা মানেই বিপদ। কি থেকে কি বলে ফেলবে আল্লাহ মালুম। ভাই, তোরা ইউটিউব থেকে রেসিপি দেখ, আমাকে ক্ষমা কর। আমান বলে, না, জলজান্ত ভাই থাকতে ইউটিউব দেখব কেন? তুই ভাই শুরু কর, প্রথমে কি করতে হয়। তখনই আবরার আদ্রিতা চলে আসে। কি নিয়ে কথা হচ্ছে? আহাদ হেসে বলে, মা, সিয়াম রেসিপি বলছে না। কিসের রেসিপি? আমান বলে, লেবুর রসের। আদ্রিতা বুঝতে না পারলেও আবরার বুঝে যায়। সে গম্ভীর স্বরে বলে, তোরা কি ভালো হবি না? ইভান বলে, পরশুদিন ভালো হব। আবরার সেদিকে কান না দিয়ে ইশারার সামনে গিফট বক্স নামায়। তারপর বলে, আই এম সো হ্যাপি, কংগ্রাচুলেশন। আদ্রিতা মুখ বেঁকিয়ে বলে, খুশি হলে মানুষ হাসে, জানেন না বোধহয়। চলবে।